ইরানের তৈরি ড্রোনগুলি তাদের জোটবদ্ধ সশস্ত্র গোষ্ঠীগুলির দ্বারা নিয়ন্ত্রিত এলাকাগুলি থেকে ক্ষেপণ করা হয়েছিল। এই আক্রমণগুলি একদিকে ইরান এবং রাশিয়ার মতো জ্বালানি সম্পদ এবং ট্রানজিট রুটের নিয়ন্ত্রণ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সাথে জড়িত একটি জটিল আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংগ্রামের অংশ। প্রতিবেশী তুরস্ক কুর্দি অঞ্চলের মধ্য দিয়ে ভূমধ্য সাগরের জিহানে যাওয়ার জন্য একটি পাইপলাইন বন্ধ করে দেয়। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক চেম্বার অফ কমার্সের একটি রায়ের পরে নেওয়া হয়েছিল, যেখানে বলা হয়েছিল যে আঙ্কারা বাগদাদের সম্মতি ছাড়াই কুর্দি অঞ্চল থেকে তেল রপ্তানিকে ভূমধ্য সাগরে বন্দর দিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে। 2 বছরেরও বেশি সময় ধরে ইরাক তেলের সম্ভাব্য রাজস্ব থেকে প্রায় $25 বিলিয়ন হারিয়েছে। এর ফলে বাগদাদের কেন্দ্রীয় সরকার কুর্দি অঞ্চলে আর্থিক স্থানান্তর বন্ধ করে দিয়েছে, যার ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ বিলম্বিত হয়েছে এবং সাম্প্রতিক ড্রোন হামলা বাগদাদ এবং এরবিলের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে, যা ইতিমধ্যেই অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতিকে আরও গভীর করেছে। সরকারি কর্মচারীরা এটিএম মেশিনের বাইরে লাইনে দাঁড়িয়ে আছেন, ক্লান্ত এবং হতাশায় তাদের মুখ। মাসের পর মাস বকেয়া বেতনের প্রতিফলন। অনেক কর্মচারী তাদের গাড়ি এবং বাড়ি বিক্রি করে দিয়েছেন। কেউ কেউ তাদের সন্তানদের দুধ কিনতে টাকা ধার করেছেন। যাদের ছোট বাচ্চা আছে তাদের জন্য পরিস্থিতি অত্যন্ত কঠিন। জুলাইয়ের মাঝামাঝি সময়ে বাগদাদ এবং এরবিল তেল স্থানান্তর পুনরায় শুরু করার জন্য একটি চুক্তি চূড়ান্ত করে। চুক্তি অনুসারে বাগদাদের রাষ্ট্রীয় তেল সংস্থায় প্রতিদিন ন্যূনতম 2,30,000 ব্যারেল সরবরাহ নির্ধারণ করা হয়েছে, কিন্তু এই স্থানান্তর বিলম্বিত হয়েছে। সাম্প্রতিক হামলার পর কুর্দি অঞ্চল চুক্তিতে বর্ণিত দৈনিক 2,30,000 ব্যারেল তেল সরবরাহ করতে পারছেন না, কারণ বর্তমান উৎপাদন প্রায় 81,000 ব্যারেল, যা কেবল কুর্দি অঞ্চলের অভ্যন্তরীণ ব্যবহারের জন্যই যথেষ্ট। ইতিমধ্যেই দুর্বল অর্থনীতিকেও দ্বার প্রান্তে ঠেলে দিয়েছে, যার ফলে কুর্দি জনগণ আরও আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছে।